আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রিকেটীয় ধোঁকায় বাংলাদেশ বিশ্বকাপ যাত্রার টিকিটও করে ফেলল পাকিস্তান। বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে যথেষ্ট জলঘোলা হলো। অবশেষে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট খেলবে না। আবার আইসিসি ইতিমধ্যে তারা সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণের আর সুযোগ নেই। বাংলাদেশের জায়গায় রিপ্লেস হিসেবে স্কটল্যান্ডকে ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এই যে এতটা যে জল ঘোলা হলো, এই ঘোলার পেছনে পাকিস্তান একটা বড় ভূমিকা পালন করেছে, আবার বাংলাদেশও ভূমিকা পালন করেছে। যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নেবে না, বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে ধরে বাংলাদেশ আইসিসির উপর চাপ প্রয়োগের একটা চেষ্টা করেছিল। এবং এই চেষ্টায় বাংলাদেশি কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সাথে যোগাযোগ করা হয়েছিল। এবং পাকিস্তান এই যে বাংলাদেশ যে আগুন একটা তৈরি করেছে, এই আগুনে তুষ ছিটিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে বলেছে, ঠিক আছে, তোমরা বয়কট করো, আমরা তোমাদের সমর্থনে আছি, তোমাদের সাথে আছি। এমনকি পাকিস্তান পর্যন্ত টি-20 বিশ্বকাপ বয়কট করবার কথাও বলেছিল। এটা যদি বলেন যে বাংলাদেশকে গাছে তুলে মই টান দেওয়ার মতো অবস্থা, তেমনটাই করেছে। পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, বিশ্বকাপ দল ঘোষণা করেছে, এরপরেও বলছে যে আমরা ক্রিকেট বয়কট করতে পারি। এর মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও দেখা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। দেখা করেও তারা জানিয়েছে যে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল অথবা আগামী সোমবার সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু তলে তলে অনেক ঘটনাও ঘটে যাচ্ছে। দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ইতিমধ্যে ছাঁটাই হয়ে গেছে। এরপর থেকে ভ্রাতৃস্নেহে বুঁদ হয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। এখনো সেই হুমকির মধ্যে আছে, কিন্তু সেসব আসলে আইওয়াস। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে পাকিস্তান নাকি ইতিমধ্যেই কলম্বের বিমান টিকিট বুক করে ফেলেছে। পাকিস্তানের সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় পড়েছে, যার দরুন তারা ইতিমধ্যে টিকিট বুকও করে ফেলেছে। টেলিকম এশিয়া স্পোর্টস সূত্রে জানা গেছে পাকিস্তান ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলে কলম্বোয় যাবে, সঙ্গে অজি দলও থাকবে। উল্লেখ্য, টেলিকম এশিয়া স্পোর্টের আরও একটি রিপোর্টে জানা গিয়েছিল অপেক্ষার খেলাও খেলতে পারে পাকিস্তান। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট দল 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এ দুটো ম্যাচ জিতে পাকিস্তান যদি সুপার 8-এ ওঠা নিশ্চিত করে, তাহলে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে। এখনকার পাকিস্তানের ভূমিকা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে আসলে সৎ মায়ার মতো আচরণ করছে আইসিসি। এই অভিযোগ তুলে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বিশ্বকাপ খেলবে কিনা তা জানা যাবে শুক্র অথবা সোমবার। গত সোমবারই বিশ্বকাপ বয়কটের ব্যাপারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বোর্ড প্রধান মাহসিন নাকভি। 15 ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা দুই চির প্রতিদ্বন্দ্বীর। প্রতিবেদন অনুসারে পাকিস্তান যদি প্রথম 2 ম্যাচ জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে উঠে এলো পাকিস্তানের কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলার খবর। অনেকেই বলছেন মুখেন মারিতাম জগৎ, মুখেই হম্বিতম্বি করলেও বিশ্বকাপ বয়কটের মুরদ নেই মাহসিন নাকভির। আইসিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, বিশ্বকাপ না খেললে বার্ষিক চুক্তির টাকা পিসিবি পাবে না। সেক্ষেত্রে 316 কোটি টাকা লোকসান হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এই টাকা না পেলে পাক ক্রিকেটের কার্যত ভিখারির দশা হবে। তাছাড়াও জানা গেছে পাক প্রেসিডেন্ট আসিফ জারগারি, সামরিক বাহিনী এবং পিসিবির প্রাক্তন 2 চেয়ারম্যান নাজম শেঠি ও রমিজ রাজার পরামর্শ গ্রহণ করেছেন নাকভি। তাদের মত, পাকিস্তান যেন বিশ্বকাপে অংশ নেয়, এমনকি ভারত ম্যাচও তারা যেন বয়কট না করে। কি বুঝলেন? বুঝলাম এইটাই যে বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই টান দিল পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের সাথে ট্যাগ হয়েছে, পাকিস্তানের সাথে যোগাযোগ করেছে। বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এই দাবিটাকে সমর্থন পেতে বাংলাদেশই পাকিস্তানের সাথে যোগাযোগ করেছিল।
আর পাকিস্তান বলেছে ঠিক আছে, তোমরা দাবি বহাল রাখো, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সাথে থাকলো না। মাঝখানে এমন কথাও উঠেছিল যে পাকিস্তান ক্রিকেট বয়কট করবে। আবার ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র বলছিল যে পাকিস্তান যদি বয়কট করেই ফেলে তাহলে প্রথম একটা দল তো লাগবে, প্রথম আমন্ত্রণ পাবে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যেহেতু ভারতে খেলবে না, এবং নতুন করে নাকি বাংলাদেশের খেলার সম্ভাবনাও জেগেছিল। কারণ পাকিস্তান বয়কট করলে পাকিস্তানের ওই জায়গায় যদি কাউকে রিপ্লেস করা হয়, তাহলে যদি বাংলাদেশকে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কায় খেলাগুলো পড়বে এবং বাংলাদেশ সেই খেলা খেলবে, এমন অবস্থাও তৈরি হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে শেষ পর্যন্ত এগুলো সবই তুষ ছিটানো, আগুনে তুষ ছিটানো ছাড়া কিছুই নয়। কারণ পাকিস্তান ক্রিকেট কার্যত বয়কট করলো না, দল ঘোষণা করলো আগামী শুক্রবার বা সোমবার জানাবে, কিন্তু তার আগে ইতিমধ্যে কলম্বোর টিকিটও বুক করে ফেললো। এটা এক প্রকার বাংলাদেশকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু না। পাকিস্তান আমাদের বাংলাদেশকে আগাগোড়ায় ধোঁকা দিয়ে এসছে, আজও ধোঁকা দিচ্ছে। পাকিস্তানিরা বাংলাদেশকে কখনোই আপন মনে করে না। সারা জীবন আজীবন আমাদের যে স্বাধীনতার আগ থেকেই শত্রু শত্রু খেলা খেলেছে আমাদের সাথে, আজও খেলছে। কিন্তু বাংলাদেশের একটি শ্রেণী কেন যে পাকিস্তান বিরোধী করে তারাই ভালো বলতে পারবেন। আজকের এই ভিডিওটি মূলত আমার সম্মানিত অনেক দর্শকদের অনুরোধে করছি। আপনাদের আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করেন, কেউ কেউ নেতিবাচক, অনেকে ইতিবাচক কমেন্ট করেন। তো তারা যারা কমেন্ট করেন, ইতিবাচক কমেন্ট করেন, তাদের একটা বিরাট অংশ দীর্ঘদিন যাবত বলছেন, ভাই এত কিছু নিয়ে ভিডিও করেন, একটু চান্দা ভাইকে নিয়ে ভিডিও করেন না। এবং এই যে চান্দা ভাইকে নিয়ে ভিডিও করা, এই কথার মধ্যে মানুষের যে আক্ষেপ, মানুষের যে বেদনা এবং তাদের যে দৈনন্দিন যন্ত্রণা, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছেন আমার বক্তব্যের মাধ্যমে। যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কাজে আপনাদের সেই যে কষ্ট, কেউ হয়তো দেখে কষ্ট পাচ্ছেন, কেউ শুনে কষ্ট পাচ্ছেন, অথবা কেউ সেই চাঁদাবাজির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে আর্তচিৎকার করছেন। এবং সেই চাঁদাবাজরা যখন এই নির্বাচনের মুহূর্তে লম্ফঝম্প করছে, চাঁদাবাজরা চাঁদাবাজি বন্ধ করার জন্য আশ্বাস দিচ্ছে। যার কাছ থেকে চাঁদা গ্রহণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে আমাকে ভোট দাও, চাঁদা আর দিতে হবে না। এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে চান্দা ভাই বা চাঁদাবাজদেরকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকে অনুরোধ করেছেন। আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম বলতে এই মুহূর্তে যা বোঝায়, গণমাধ্যমের উপর সামাজিক মাধ্যম এখন যে রাজত্ব করছে, সেই রাজত্বের ধারাবাহিকতায় ফেসবুক, ইউটিউব এ দুটো গণমাধ্যমের চাইতে বহুগুণ শক্তিশালী। আর এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অতীতের যে কোনো নায়ক মহানায়কের চাইতে এখন তারা রীতিমতো ভাইরাল নায়ক হয়ে পড়েছেন। যে কোনো একটি বক্তব্য, যে কোনো একটি কন্টেন্ট বা যে কোনো একটি বিষয় যখন জনগণ ব্যাপকভাবে গ্রহণ করে, তখন সেটা এই সমাজে আগে যে মূলধারা গণমাধ্যম, পত্রপত্রিকা বা টেলিভিশন, তাদের উপরেও প্রভাব বিস্তার করে। এবং এই সামাজিক মাধ্যমের অনেকগুলো কন্টেন্ট পরবর্তীতে গণমাধ্যমে শিরোনাম হিসেবে প্রকাশিত হয়। এবং তারই ধারাবাহিকতায় এই যে চান্দা ভাই নামক যে উপাধিটি, এটি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভদ্রলোকের নাম আমার মনে আসছে না, কিন্তু খুবই জনপ্রিয়। ফ্যামিলি এন্টারটেইন বলে তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে তারা অনেক সুন্দর সুন্দর কয়েকদিন আগে তারা একটা গান তৈরি করেছিল, আমাদেরই দেশটি নেতাতে ভরা। এবং সেখানে একজন নেতা কিভাবে হাঁটে, কিভাবে পোশাক আশাক পরে, কিভাবে দল গঠন করে, পুরো জিনিসগুলো এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত 17 মাসের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এবং ওই একটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু মানুষের মুখোশ খুলতে গিয়ে কাউকে এতটা অপমান করা হয়েছে। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে সারা দিন অবিরতভাবে ঝাড়ু পেটা করেন, কারো কান আচ্ছা মতো মুলে দেন, তারপর রাগ হয়ে কারো ঠোঁট ধরে আচ্ছা মতো আপনি যদি ঝাঁকি মারেন, গালের উপর ফটাস চড় মারতে থাকেন, তারপরে সারা শরীর কেচে
কই মাছ যেভাবে কাছে ওইভাবে কেচে কেচে লবণ আর বোম্বাই মরিচ দিয়ে দেন। তো সেই লোকটির যে যন্ত্রণা হবে, অন্তর্জ্বালা, মস্তিষ্কের জ্বালা, শরীরের জ্বালা। তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, সে মানে আমার এই দেশটি নেতাতে ভরা, অথবা এই যে চান্দা ভাই শিরোনামে যে সকল ছোট ছোট কন্টেন্ট তৈরি করেছেন, ফলে এখন চান্দা ভাই শব্দটি আমাদের দেশের একটি জাতীয় শব্দে পরিণত হয়েছে। চাঁদা সবসময় ছিল, এটা কখনো হাদিয়া রূপে, কখনো ভালোবাসা রূপে, কখনো অ্যাজ এ কন্ট্রিবিউশন, আপনি অংশগ্রহণ করলেন কোনো একটা কিছুর সঙ্গে। কিন্তু জবরদস্তিমূলক যে চাঁদাটি, এটি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এগুলোর চেয়েও মর্মান্তিক। ধরুন আপনাকে কেউ অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইলটি নিয়ে গেল, এটার জন্য আপনার মন কখনো প্রস্তুত ছিল না, ফলে এটা একটা দুর্ঘটনা, আপনি মোবাইলটি দিয়ে দিলেন। মানিব্যাগটা খোয়া গেল বা আপনার বাড়িতে ডাকাতি হলো, এই সকল ঘটনা ঘটে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, আর মানুষ ভুলে যায়, 1 সপ্তাহের মধ্যে ভুলে যায়। কিন্তু চাঁদা এমন একটা বিষয় যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে একটা পাশবিক যন্ত্রণা দেবে। এই চাঁদা গত 17 মাস ধরে সকল সীমা অতিক্রম করেছে। বাইতুল মোকাররমের সামনে যদি আপনি যান, আপনি দেখবেন আগে যারা এখানে বসতেন হকার, তো তাদের একটা রেট ছিল, কিন্তু এখন যারা চাঁদা কালেকশন করছেন তারা সেই রেট অতীতের যে কোনো সময় আসছে 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে যারা ওখানে বসছেন তাদেরকে একটি সেলামি দিতে হয়েছে। মানে ছোট্ট একটা ধরেন বিড়ির দোকান নিয়ে বা একটা ফুড কার্ট নিয়ে একটা অসহায় মহিলা ফুটপাতে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু এগুলো বিক্রি করছে। তো এরকম একটা ভ্যান রাখার জন্য 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়ে ওই জায়গাটা বুক করতে হচ্ছে। তারপর প্রতিদিন 200, 300, 500, 1000। তো এই যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে সে হয়তো 3,000 টাকা ইনকাম করছে, আর 1,000 টাকা চান্দা ভাই নিয়ে যাচ্ছে। এবং সেই চান্দা ভাইয়ের আবার একটা সার্কেল আছে, ছোট চান্দা, বড় চান্দা, মাঝারি চান্দা এবং মহাচান্দা। মহাচান্দা মানে আকাশের তারকা। এই চাঁদার টাকা কোথায় চলে যায় এবং কিভাবে ভাগ বাটোয়ারা হয়, সে ব্যাপারে চরমোনাই পীর সাহেব যে গালিটি দিয়েছেন, স্লোগানের নামে যে গালিটি দিয়েছেন আজ থেকে 8-9 মাস আগে, এটি সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গালি এবং ভাইরাল স্লোগান। চাঁদা পড়ে ধ্যাসে, চাঁদা যায় ধ্যাসে। মানে ওই যে 1, 2, 3, 4 বা টিনের ছেলে কাউয়া, এই জিনিসগুলোর মাধ্যমে যতটা না কাউকে অপমান করা হয় তার চেয়ে বেশি অপমান করা হয়েছে এই চরমোনাই পীর সাহেবের একটি বক্তব্য দ্বারা। এখন এই যে চান্দা বা চাঁদা যারা কালেক্ট করছে, এদের তাণ্ডব কোন পর্যায়ে চলছে এবং এই কাজে মানে কতটা নির্মমতা, জাস্ট একটা ছোট্ট উদাহরণ নেই। আমার নির্বাচনী এলাকা গলাচিপা। তো নির্বাচনী এলাকা গলাচিপাতে দীর্ঘদিন ধরে ধরেন কেউ হয়তো একটা হাটের ডাক নিচ্ছিল, মাঠের ডাক ছিল, নদীর ইজারা ছিল, জলমহলের ইজারা ছিল, তারপর বিআইডব্লিউটি এর বা টিসির ঘাট ছিল, বিআইডব্লিউটি এর ঘাট ছিল। এগুলো আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল। এই পট পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো ওই দিন 24 ঘন্টার মধ্যে নতুন চান্দা ভাই যারা আছেন তারা এই জায়গাগুলো দখল করে ফেলল। যে এলাকাতে একক চান্দা ভাই আছে সেখানে একরকম নিয়ম, আর যে এলাকাতে 2-3 জন চান্দা ভাই, মানে 2-3 জন যারা প্রভাবশালী লোক, তারা প্রথমত একে অপরের সাথে মারামারি করলো এবং ওই যে আওয়ামী লীগের যে সকল ইজারাদার ছিল তাদেরকে বহাল রেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা শুরু করলো। তো আপনারা জানেন যে এই ধরনের কাজকর্ম করার জন্য সরকারি যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘুষ দিতে হয়, তারপর রাজনৈতিক যারা টাউট বাটপা তাদেরকে ঘুষ দিতে হয় এবং নিজের ক্যাডার মেনটেন করার জন্য একটা খরচ আছে। ফলে যে কোনো সরকারি কাজ, সেটা কন্ট্রাক্টারই হোক, ইজারাদার হোক, এখানে অলমোস্ট 50-50, মানে যা কালেকশন করা হয় তার 50% এই চাঁদাবাজিতে চলে যায়। সেই চাঁদাবাজিটা এই জমানাতে এসে 80% হয়ে গেছে। অর্থাৎ সরকারি ফান্ডে সর্বোচ্চ 10% জমা হচ্ছে, আর যিনি ইজারাদার তিনি 10% রাখতে পারছেন, আর বাকি 80% চান্দা ভাইরা খেয়ে ফেলছে।
আমি আমার নিজের এলাকাতে একেবারে তথ্য প্রমাণ সহ দিতে পারি। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এখানে নির্মমভাবে অনেকে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে। সেনাবাহিনী কোথাও চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। সেনাবাহিনী কোথাও একজন অসহায়কে আশ্রয় দিতে পারেনি। কিন্তু কোনো কোনো জায়গাতে সেনা কর্মকর্তারা এই চাঁদা ভাইদের পক্ষে দাঁড়িয়ে নতুন চাঁদার রেট নির্ধারণ করেছে এবং পুরনো চাঁদাবাজদেরকে তারা তাড়িয়ে দিয়েছে। এবং এর ফলে কি হলো, ভোটের মাঠ জমছে না। আর যখনই কেউ চাঁদা ভাই নিয়ে কথা বলছে, চাঁদার বিরুদ্ধে কথা বলছে, লোকজন লুফে দিচ্ছে। মানুষের হৃদয় যাকে বলা হয় মানে নৃত্য করছে যখন চাঁদার বিরুদ্ধে কেউ কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে। এটা হলো এক পক্ষ। আবার চাঁদাবাজদের মধ্যে যারা অলনে ছাড়েন, হঠাৎ করে এই নির্বাচনের মুহূর্তে এসে ভণ্ড হওয়ার চেষ্টা করছেন, ভরিতা করার চেষ্টা করছেন, নাটক করার চেষ্টা করছেন, তাদেরকে দেখে মানুষের যে রাগ কি পর্যায়ে চলে এসেছে, এটি 12 তারিখে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যালটে দেখা যাবে। এবং এইবারও মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফলে চাঁদা, দুর্নীতি, অনিয়ম এটি হবে একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে প্রথম যাকে বলা হয় শর্ত। কোনো অবস্থাতেই আপনারা লিখে রাখেন যে যদি ভোট ডাকাতি করা না হয়, ব্যালট বক্সে ছিনতাই করা না হয় এবং প্রশাসনের মাধ্যমে ফল কারসাজি করে নিজেদের পক্ষে রায় না নেওয়া হয়, যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, ইভেন যদি জনগণ মাত্র শতকরা 5 জন জনগণও আসে, একজন সিঙ্গেল জনগণ, সাধারণ আমজনতা দলের ক্যাডার ছাড়া চাঁদাবাজদের পক্ষে রায় দেবে না। কাজেই চাঁদা ভাইদের ভবিষ্যৎ ফকফকে নয়, ঘুটঘুটে অন্ধকার, অমানিসার ঘোর অন্ধকার তাদের। দর্শক, গত রাতে আমরা দেখেছিলাম বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে তাকে মূল লিড করে সংবাদ পরিবেশন হয়েছিল। বিশাল একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেখানে একটা বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সঙ্গেও তারা কথা বলেছে, নানা বিষয় তুলে এনেছে। টাইম ম্যাগাজিনের এই রিপোর্টটা নিয়ে তারেক রহমানের পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলোচনা চলছে। টাইম ম্যাগাজিন তারেক রহমানের কিছু কিছু জায়গায় যে সমালোচনা করার চেষ্টা করেছে সেগুলোর প্রতিবাদ করছে বিএনপির অ্যাক্টিভিস্টরা। সেই ব্যাপারগুলো যখন দেখছি তখন আজকে আবার শেখ হাসিনা উঠে এসেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এপিতে আবারও সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল। এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে নির্বাচনের ঠিক প্রাককালে এবং নির্বাচন নিয়ে কথা বলেছে তারা শেখ হাসিনার সঙ্গে। নির্বাচন নিয়ে তার ভাবনা, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড, যখন বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং নির্বাচনের দিন কিংবা তার আগে যে কোনো ধরনের সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে এরকম কথা বলছে। কারণ কয়েকদিন আগে 23 জানুয়ারি আমরা দেখেছি দিল্লিতে সংবাদ সম্মেলনে অডিও বার্তায় শেখ হাসিনা বলেছিলেন যে এই নির্বাচন প্রতিহত করা, নির্বাচনের সেই প্রতিহত করার ডাক তারও আগে রয়টার্সকে দেয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে নির্বাচন প্রতিহত করার যে কথাগুলো আমরা শুনেছিলাম, সেই প্রেক্ষাপটেই সরকার ঘোষণা দিয়েছিল নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এই ঘোষণার পরে গতকালকেই আমরা দেখেছি শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি এবং জামাতের সংঘর্ষ এবং সেখানে একজন নিহত হওয়ার এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা দেখেছে, যেখানে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নাই। যখন আওয়ামী লীগকে নিয়ে অনেক বেশি চিন্তিত সরকার, তখন বিএনপি, জামাত, এনসিপির সাংঘর্ষিক পরিস্থিতিগুলো দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। সেরকম একটা প্রেক্ষাপটে
এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো এবং এপিকে উদ্ধৃত করে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা, ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও এই খবরটা শেখ হাসিনাকে নিয়ে এই প্রতিবেদনটা প্রকাশ করলো। কি বললেন আবার নতুন করে তিনি? নতুন কোনো উস্কানির কথা বললেন কিনা? বাংলাদেশে তার এই কথার প্রেক্ষিতে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হবে কিনা? চলুন একটু জেনে দেখি এপির সাক্ষাৎকারে কি বলতে চাইলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এপি, সেখানে শেখ হাসিনার সাক্ষাৎকার এবং একই সাথে আল জাজিরা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিশ্বের অনেক সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। এপির সাক্ষাৎকারে এপি যেটা লিড করেছে সেটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, বাংলাদেশের আউস্টেড লিডার হাসিনা denounces the upcoming election from her exile in India। অর্থাৎ বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার নির্বাসন থেকে আসন্ন নির্বাচনের নিন্দা করছেন, নির্বাচনের নিন্দা জানিয়েছেন। ঠিক একই রকমের শিরোনাম দিয়ে আল জাজিরা তাদের শিরোনাম করেছে, আলাদা একটা ছবি দিয়ে। সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, এক্সাইল্ড লিডার হাসিনা ডিনাউন্সেস আপকামিং বাংলাদেশ ইলেকশন আফটার পার্টি ব্যান। এই কথা তারা যখন বলছে তখন আমরা দেখছি ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামটা দেখে নিন। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাংলাদেশের আউটস্টেড লিডার হাসিনা ডিনাউন্সেস দ্য আপকামিং ইলেকশন ফ্রম হার এক্সাইল ইন ইন্ডিয়া। অর্থাৎ একই ধরনের শিরোনাম করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, প্রভাবশালী গণমাধ্যম এই খবরটা করছে। বিশেষ করে এপির মতো সংবাদ সংস্থা যখন এই ধরনের রিপোর্ট করে তখন সেই রিপোর্টের গুরুত্ব বিবেচনা করা যেতেই পারে। কি বললেন তিনি সেখানে আরও? সেখানে বলা হচ্ছে, ভারতের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার পর দেশে আসন্ন নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন, যা আগামী মাসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। অর্থাৎ শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তাতে করে উত্তেজনা বাড়তে পারে এবং সরকারের নতুন করে চিন্তার ভাঁজ তৈরি হতে পারে কপালে। 2024 সালে ছাত্র বিদ্রোহের বিরুদ্ধে দমনপীড়নের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা, যা শত শত মানুষকে হত্যা করে এবং তার 15 বছরের শাসনের পতনের দিকে পরিচালনা করে, গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক ইমেলে সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মুখোমুখি হবে। তিনি আরও দাবি করেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দল প্রাক্তন ক্ষমতাসীন আওয়ামী লীগ কে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। প্রতিবার যখনই জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের রাজনৈতিক অংশগ্রহণ অস্বীকার করা হয় তখন এটি ক্ষোভকে আরও গভীর করে, প্রতিষ্ঠানগুলোকে অবৈধ করে এবং ভবিষ্যতের অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করে। তিনি এমনটাই লিখেছেন। এই প্রতিবারই যখন বলা হয় তখন সেই ব্যাপারটা তার দিকেও অভিযোগের তীর যায়, কারণ তার শাসনামলেও আমরা দেখেছি একপাক্ষিক নির্বাচন হওয়ার দৃশ্য। বহির্ভূতভাবে জন্ম নেওয়া সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এমনটাও শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটা সরকার, নির্বাচিত সরকার না, যেটা তারা জনগণকে বিভক্ত করার কাজই করতে পারে, একীভূত করতে পারে না, সেই দাবি তিনি করছেন। গণভোটকে ঘিরে নিরাপত্তা এবং অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ রয়েছে, যা সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অর্থাৎ এপি বলছে গণভোটের ব্যাপারে একটা বড় উদ্বেগ বাংলাদেশে রয়েছে। সেই উদ্বেগটা সংঘাতের দিকে, সংঘর্ষের দিকে যায় কিনা সেটা এখন দেখার বিষয়। ইউনূসের কার্যালয় এপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী একটি সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করবে এবং কাউকে বল প্রয়োগ এবং সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করতে দেবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোকে এই প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ জানানো হয়েছে এই কথা যখন ইউনূসের অফিস থেকে এপিকে বলা হয়েছে, তখনই আমরা দেখছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব প্রফেসর ইউনূসের সরকারের কাছে খোলা চিঠি লিখেছে। খোলা চিঠি লিখে বাংলাদেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, অতীতের ধারাবাহিকতায় একই অবস্থা হয়েছে, বরং কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে, এই ব্যাপারগুলো তারা বলছে এবং ভোটের সময় ভোটকে কেন্দ্র করে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না হয় সেই তাগিদ দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নির্বাচন কমিশন জানাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ 500 জনের মতো পর্যবেক্ষকরা আসবে, কিন্তু এপি যখন এই কথা বলছে তখন এই সমালোচনাও রয়েছে যে নির্বাচন কমিশন এবার পর্যবেক্ষকদের সমস্ত খরচ বহন করছে, এই কারণে পর্যবেক্ষকরা আকর্ষণ বোধ করছে আসতে। কিন্তু এসবের মধ্যেও গতকালকে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। সামনে কি আছে তা নিয়ে চিন্তিত হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ রাজনৈতিক ও নিরাপত্তার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এরকম বাস্তবতাও বলছে এপি। মানবাধিকার এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলো অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ করছে। অর্থাৎ মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যে ঘটছে একের পর এক, সেই অভিযোগ আসছে। হাসিনার দল তাদের সদস্যদের নির্বিচারে গ্রেপ্তার এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ করছে, যদিও সরকার এই দাবি অস্বীকার করছে। শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে, কিন্তু সরকার এটা অস্বীকার করছে। সমালোচকরা ইসলামপন্থী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান প্রভাব এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযোগ সরকারের দিকে যাচ্ছে, কিন্তু এটাও সরকার বারবার অস্বীকার করছে। ইউনূসের আমলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়েও উদ্বেগ বাড়ছে। বেশ কয়েকজন সাংবাদিক ফৌজদারি অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং দেশের দুটি শীর্ষস্থানীয় দৈনিকের অফিস ক্ষুব্ধ হামলাকারীদের আক্রমণের শিকার হয়েছে। অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেয়া সহ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক আনিস আলমগীর সহ অনেককেই যে এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলোর সমালোচনা করা হচ্ছে। হাসিনা বলেছেন জাতির ক্ষত সারাতে হবে। সমালোচকরা দীর্ঘদিন ধরেই হাসিনাকে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত করে আসছেন। ভিন্নমত এবং তার রাজনৈতিক বিরোধীদের দমনের জন্য তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন। তার সরকারের অধীনে থাকা নিরাপত্তা সংস্থাগুলো জোরপূর্বক গুমের ঘটনা ঘটিয়েছে, সেই অভিযোগও রয়েছে, যে অভিযোগে বিচার কাজ চলছে। কিন্তু শেখ হাসিনা পাল্টা অভিযোগ করছেন। শেখ হাসিনা বিদ্রোহী হত্যাকাণ্ডের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের ঘটনাও ঘটেছে, সেটাও এপি বলছে। আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো বিচারের ন্যায্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, এটাও এপি বলছে। অর্থাৎ যে বিচার করা হয়েছে শেখ হাসিনার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে, আদালতের কর্মকাণ্ড নিয়ে নানা রকমের প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল এবং এই বিচারকে বিতর্কিত এবং এটা ক্যাঙ্গারু কোর্ট এইভাবে অভিযোগ করা হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগ থেকেও। এপিকে লেখা তার ইমেলে হাসিনা লিখেছেন যে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও বর্জনের চক্র ভাঙতে হবে। তিনি যুক্তি দিয়েছিলেন যে তার সরকারের অধীনে কিছু নির্বাচন সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ প্রধান রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন যে তার আমলেও কিছু নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, কারণ বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই ব্যাপারটা তিনি বলছেন। বর্তমানে যেটা হচ্ছে, তার সময়েও যে অভিযোগ ছিল সেই অভিযোগটা তিনি প্রথমবারের মতো স্বীকার করলেন, যদিও এর আগে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার মুখে আমরা শুনেছি যে তারা এই নির্বাচন, তাদের আমলের নির্বাচন নিয়ে সমালোচনা আছে এটা স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে আমাদের সময়ে কোনো দলকে নিষিদ্ধ করে জোর করে নির্বাচন থেকে বাদ দেয়া হয়নি, যেটা এই সরকার করছে। আমাদের সময়ে দলগুলো নিজের ইচ্ছাতে নির্বাচন বর্জন করেছিল, আর এখন জোর করে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেয়া হচ্ছে। দুটার মধ্যে পার্থক্য আছে, সেই কথাটাও তারা একাধিকবার বলেছেন। তিনি বলছেন যে আমি বুঝতে পারছি এটা আদর্শের চেয়ে